আমাদের সেনাবাহিনী সবসময় এই প্রস্তুত আছে। নেভি আছে, নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে, বর্ডার গার্ডও প্রস্তুত আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেনাবাহিনীর জন্য এখন এই প্রশ্নের উত্তর যে বিচারটা সামরিক আইনে সেনা হেফাজতে সেনা সদর দপ্তরের ভেতরে হবে নাকি সত্যি সেনা হেফাজতে নেওয়া এই 15 জন সেনা কর্মকর্তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে সেনাবাহিনীকে। সেনাবাহিনী এখনো শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোমের সম্রাট নিরোর মতো বাংলাদেশেও একজন সম্রাট ইউনুস আছেন। রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। আর বাংলাদেশের রাজনীতিতে যখন ভয়ঙ্কর আগুন লেগেছে, যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর ঘটনা, তখন ইউনুস মহাজন তার দলবল নিয়ে রোমে ঘুরে বেড়াচ্ছেন, তাও দেশের জনগণের টাকায়। কিন্তু শেষ পর্যন্ত যদি সেনাবাহিনী নড়াচড়া শুরু করে কিংবা সেনাবাহিনীকে অচল করে যদি জঙ্গিরা ক্ষমতা দখল করে, তাহলে আপনার কি মনে হয় জঙ্গিরা ইউনুসকেও ক্ষমতায় রাখবে? প্রধান এবং ডক্টর ইউনুস সরকারের মধ্যে যে গোপন সমঝোতা হয়েছে, সেই সমঝোতার বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আমি মনে করি রাজপথে নামা উচিত, এই সমঝোতা উল্টে পাল্টে তছ নছ করে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রিয় দর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো দেখে আসি। চলুন। বাংলাদেশের রাজনীতিতে যখন আগুন লেগেছে তখন ইউনুস মহাজন গেছেন তার 14তম বিদেশ সফরে ইতালির রাজধানী রোমে। না প্রধান উপদেষ্টা হিসেবে তাকে কেউ সেখানে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেয়নি, না ইতালি, না জাতিসংঘের কোনো সংস্থা, না ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। তবু তিনি দেশের টাকায় নিজের অনুচরদের সঙ্গে রোমে উপস্থিত হয়েছেন, যেন কোনো অঘোষিত রাষ্ট্র সফর করছেন তিনি। এদিকে ঢাকায় রাজনীতি ফুটছে জ্বলন্ত আগুনের মতো, যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটতে পারে। এই সময়ের মধ্যে এমন এক বিদেশ সফর শুধু অদ্ভুত নয়, বরং বিপজ্জনক। মনে হয় যখন দেশের ভেতর মাটি পুড়ছে তখন তিনি যেন নিরাপদ আশ্রয় খুঁজছেন বাইরে। প্রশ্ন হলো, এই আগুন কে লাগিয়েছে এবং কারা সেই আগুনের তাপে এখন নিজেদের ক্ষমতার ছায়া রক্ষা করতে ব্যস্ত? ইউনুস সরকার মূলত একটি অবৈধ সরকার। 2024 সালের আগস্টে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তা সংবিধানের কোনো ধারায় অনুমোদিত নয়। সংবিধান অনুযায়ী এই সরকারের মেয়াদ ছিল 90 দিন, কিন্তু সেই সীমা পেরিয়ে এখন 15 মাসের বেশি সময় হতে চলল। কোনো নির্বাচন হয়নি, কোনো বৈধ ম্যান্ডেট নেই, অথচ শাসন চলছে পূর্ণ ক্ষমতায়। এই পুরো ব্যবস্থাকে টিকিয়ে রাখার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুরু থেকেই তার ভূমিকা ছিল সিদ্ধান্তমূলক। যে কোনো পরিবর্তনের সময় তিনি ছিলেন সেই মূল মানুষ যার উপর দাঁড়িয়ে ইউনুস সরকার টিকে আছে। কিন্তু আজ অবস্থাটা পাল্টে গেল, উল্টো হয়ে গেছে। সেনাপ্রধানের নিজের অবস্থায় এখন টালমাটাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন গুম এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় 30 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো, তখন সেটা শুধু বাহিনীর জন্য নয়, এই ওয়াকারুজ্জামানের জন্য একটা আঘাত বটে। এই ঘটনায় সেনা সদর কাঁপছে, কর্মকর্তাদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। যাদের বিরুদ্ধে পরোয়ানা তাদের অনেকেই জেনারেল ওয়াকারের ঘনিষ্ঠ বা সাবেক সহকর্মী। ফলে প্রশ্নটা শুধু আইনি নয়, ব্যক্তিগতভাবে আস্থারও। 2024 সালের অগাস্ট মাসে জনগণের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেছিলেন, আপনারা আমার উপর ভরসা রাখুন। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। তখন অনেকেই ভেবেছিল হয়তো তিনি শেষ ভরসা, আসার জায়গা। কিন্তু এখন যখন তাকে আদালতে আটগড়ায় টানার ছায়া প্রায় ঘনিয়ে এসেছে, তখন প্রশ্নটা ঘুরে দাঁড়িয়েছে, তিনি এখন কাকে ভরসা করবেন? আর দেশবাসী বা কার উপর ভরসা রাখবে? এই অবস্থায় সবচেয়ে সক্রিয় হয়ে উঠেছে কারা? যারা বহু বছর ধরে বেড়ে উঠেছে, সেই জঙ্গি গোষ্ঠীগুলো। বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছিল 2001 সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর। তখন থেকেই পাকিস্তান এবং আফগানিস্তানের মাদ্রাসায় প্রশিক্ষণপ্রাপ্ত জিহাদিরা ঢুকে পড়েছিল দেশের ভেতর। জামায়াত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে তারা রাজনীতির মূল ধারায় জায়গা করে নেয়। এরপর সিরিয়া যুদ্ধের সময় অনেক বাংলাদেশি আইসিস এবং আল কায়দা শিবিরে যোগ দেয়। এখন তাদের অনেকেই ফিরে এসেছে, কেউ নাম পরিবর্তন করেছে, কেউ নতুন নতুন সংগঠনের ছদ্মবেশে সক্রিয়। রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা, প্রশাসনের অনিশ্চয়তা আর সেনাবাহিনীর অস্থিরতা সব মিলিয়ে তারা নতুন সুযোগ পাচ্ছে। এই জঙ্গি রাজনীতি কিন্তু একা নয়, এর সঙ্গে যুক্ত আছে তাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিগুলো। জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সবাই এখন নেপথ্যে এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছে। তাদের উদ্দেশ্য একটাই, দেশের ক্ষমতা দখল করে ইসলামিক রাষ্ট্র কায়েম করে শরিয়া আইন বলবৎ করা। আর তারা জানে ইউনুসের মতো দুর্বল এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত একজন ব্যক্তিকে সরানো তাদের জন্য কোনো ব্যাপার নয়। একবার যদি সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়, তাহলে ইউনুস সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। এই মুহূর্তের সবচেয়ে বড় লড়াইটা তাই ক্ষমতার নয়, বরং এই বাহিনীগুলোকে নিয়ন্ত্রণের, এই জঙ্গিগুলোকে নিয়ন্ত্রণের। সেনাবাহিনী এখন শেষ প্রতিরোধ এদের বিরুদ্ধে। ইউনুস সরকার হয়তো জানে যে সেনা সদরকে যদি নিয়ন্ত্রণে না রাখা যায়, তাহলে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। তাই তারা বাহিনীর ভিতর বিভাজন করতে চায়। একদিকে বিশ্বস্ত কর্মকর্তারা, অন্যদিকে অভিযুক্ত বা সন্দেহভাজনরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা যেন সেই পরিকল্পনার অংশ, যেখানে সেনাবাহিনীর মধ্যেই সন্দেহের বীজ বপন করা হচ্ছে। এর ফলাফল ভয়াবহ হতে বাধ্য, কারণ ইতিহাস আমাদের বলে যে যখন কোনো বাহিনী ভেতর থেকে বিভক্ত হয়, তখন রাষ্ট্র বাইরে থেকে টিকে থাকতে পারে না। অন্যদিকে মার্কিন প্রভাব
এখন অনেক বেশি স্পষ্ট। ইউনূসকে আন্তর্জাতিক মহল যেভাবে রক্ষা করছে তাতে স্পষ্ট বার্তা আছে যে তারা এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী শাসন দেখতে চায়। বঙ্গোপসাগর এবং আঞ্চলিক কৌশলগত নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই একটি অনুগত প্রশাসন, দুর্বল রাজনৈতিক নেতৃত্ব, বিভক্ত সেনাবাহিনী, এই তিনটি উপাদান তাদের জন্য আদর্শ। ইউনূস সরকারের পুরো কাঠামো যেন এই স্ক্রিপ্ট অনুযায়ী তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো মাঠের বাস্তবতা তাদের পক্ষে যাচ্ছে না। দেশের মানুষ এই সরকারকে গ্রহণ করতে পারেনি বা করেনি। বাজারে দ্রব্যমূল্যের অস্থিতিশীলতা, কর্মসংস্থান ভেঙে পড়া, হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, মানুষ বেকার হয়ে যাওয়া, আর রাজনৈতিক অনিশ্চয়তার সমস্ত বিনিয়োগ বন্ধ, এমন পরিস্থিতিতে প্রশাসনের ভেতর ভয় কাজ করছে যদি সেনাবাহিনী তাদের সমর্থন তুলে নেয় তাহলে সরকার তো কয়েক ঘন্টার বেশি টিকবে না। তাই এখন একদিকে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা, অন্যদিকে কূটনৈতিক লবি, এই দুই হাত দিয়ে ইউনূস সরকার নিজেকে বেঁচে থাকার লড়াই করছে। আর এই অবস্থায় ইউনূস রোম ঘুরছেন। ভালো না? ভালো তো। প্রশ্ন হলো এই লড়াইতে সেনাবাহিনী কোথায় দাঁড়াবে? বাহিনীর ভিতর এখন ভয়, সন্দেহ আর ক্ষোভ সব একসঙ্গে জমেছে। অনেকেই বলছেন বাহিনীর মর্যাদা জনসম্মুখে টেনে আনা হয়েছে এবং একটা ভুল বার্তা বাহিনী সম্পর্কে দেওয়া হয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে কোনো দৃঢ় কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি। কেবল বারবার বলা হচ্ছে বিচার প্রক্রিয়া চলছে, কিন্তু সেই প্রক্রিয়া কারা চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে তা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। এখন যদি এই অনিশ্চয়তা আরো গভীর হয় তাহলে জঙ্গিবাদী গোষ্ঠীগুলো সেই ভাঙনের সুযোগ নেবে। তারা নিজেদের রক্ষাকারী বা দেশপ্রেমিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করবে। যেভাবে পাকিস্তানে ধর্মভিত্তিক সংগঠনগুলো সেনাবাহিনীর অস্বস্তি ব্যবহার করে রাজনীতির কেন্দ্রে চলে এসেছিল বা আসে, বাংলাদেশেও সেই একই চিত্র দেখা যাচ্ছে। কারণ পাকিস্তান যা করছে তা এসে বাংলাদেশে সেটাকে প্রতিস্থাপন করতে চাইছে। গত এক বছরে যতবার পাকিস্তানি জেনারেলরা, পাকিস্তানি মন্ত্রীরা আর পাকিস্তানি কর্মকর্তারা ঢাকা শহরে এসেছে, তারা ঘাস কাটতে আসেনি, তারা বাংলাদেশিদের চেহারা দেখতে আসেনি, তাদের মিশন নিয়ে এসেছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে সময় খুব বেশি নেই আসলে। একদিকে সেনাবাহিনীকে চাপের মধ্যে রাখা হচ্ছে, অন্যদিকে দেশ জুড়ে চলছে ইসলামপন্থী দলগুলোর পুনর্গঠন। সরকারের অবস্থান দুর্বল, বাহিনীর মনোবল নড়বড়ে, জনগণের আস্থা নেই। সব উপাদান যদি মেলান তাহলে রাষ্ট্র বেশি আসলে টিকবে কিনা সন্দেহ আছে। এসব সন্ত্রাসী গোষ্ঠীরা যদি একবার সেনাবাহিনীকে কব্জা করে ফেলতে পারে, মানে এই যে যাদের বিরুদ্ধে এখন পরোয়ানা জারি হয়েছে সেই জেনারেলদের মাধ্যমে যদি বাহিনীর ভেতর বিভাজন তৈরি করা যায় তাহলে সেনাবাহিনী দুর্বল হয়ে পড়বে। আর সেই মুহূর্তে তারা পরবর্তী ধাপে যাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া। কোনো ব্যাপারই না, হবে না। তাদের মূল লক্ষ্য তাই। কারণ সেনাপ্রধানই একমাত্র ব্যক্তি যিনি এখনো রাষ্ট্রের সামরিক এবং সাংবিধানিক ভারসাম্য ধরে রেখেছেন। তাকে সরাতে পারলেই এই বাহিনী নেতৃত্বহীন, বিভক্ত এবং নিয়ন্ত্রণযোগ্য। তখন একে একে রাষ্ট্রের বাকিরাও পড়ে যাবে। প্রথমে খুব সহজেই সরিয়ে দেওয়া যাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে। তিনি এখন নামমাত্র পদে, প্রতিরোধের কোনো শক্তি তার নেই। আর শেষ ধাক্কাটা আসবে ইউনূস মহাজনের দিকে। তাকে ক্ষমতায় রাখার তার কোনো প্রয়োজন থাকবে না, তখন থাকবে, কারণ তার ভূমিকা তো তখন শেষ। তিনি কেবল একটি ব্যবহৃত পুতুল, যার কাজ ছিল সেনাবাহিনীকে দুর্বল করা, রাষ্ট্রের ভেতর বিভাজন তৈরি করা এবং খানিকটা বিদেশি সমর্থন নিয়ে আসা। যখন সেটা সম্পন্ন হয়ে যাবে তখন এই ক্ষমতা উন্মাদ জঙ্গি গোষ্ঠী নিজেরাই মঞ্চে উঠবে। সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস সরকারের মধ্যে যে গোপন সমঝোতা হয়েছে সেই সমঝোতার বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আমি মনে করি রাজপথে নামা উচিত, এই সমঝোতা উল্টে পাল্টে তস নস করে দেওয়া উচিত। কি সেই সমঝোতা? দর্শক, আপনারা জানেন যে গুম খুনে অভিযুক্ত বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নৃশংস, ভয়ানক, মানবতা বিরোধী অপরাধীরা, তাদেরকে ট্রেস করা হয়েছে, তদন্তে প্রমাণ পাওয়া গেছে, এখন বিচারিক প্রক্রিয়া শুরু। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেনাবাহিনী তাদেরকে অ্যারেস্ট করেছে। তারা কোথায় থাকবে? একদম স্বাভাবিক প্রত্যাশা, তারা কাশিমপুর কারাগারে অথবা কেরানীগঞ্জ কারাগারে থাকবে। কিন্তু না, হঠাৎ করেই বজ্রপাতের মতো খবর আসলো যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরেই একটা বিল্ডিংকে স্পেশাল জেল ঘোষণা করা হয়েছে, মানে ওয়ান কাইন্ড অফ 5 স্টার হোটেল। আমি তো গিয়েছি, জানি সেনাবাহিনীর প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটা বিল্ডিং, থাকার জায়গা অভিজাত হোটেলের মতো। মানে তারা 5 স্টার হোটেলে মাস্তি করবে এবং ক্যান্টনমেন্টের ভিতরে তো যে কেউ যেতে পারে না, স্বাভাবিক সাংবাদিকদেরও প্রবেশাধিকার নাই। মানে 5 স্টার হোটেলে একটা মজা মাস্তি এবং ওখানে বসে বসে দেশের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হটিয়ে কিভাবে আবার তারা বহাল তবিয়তে পুনর্বাসিত হতে পারে সেই রাস্তা খুঁজবে। ওখানে মোবাইল ফোন সব ব্যবহার করবে, এরকম একটা বন্দোবস্ত আছে এবং ডক্টর ইউনূস তাতে রাজি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে, অবশ্যই ডক্টর ইউনূস সরকার রাজি হয়েছে এবং পর্দার অন্তরালে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, যার ফলে সেই প্রজ্ঞাপন। এটার বিরুদ্ধে আমি বলেছি যে এই সিদ্ধান্ত আমরা মানি না, এর বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে। হ্যাঁ, জনগণ জেগে উঠছে, চারদিকে তোলপাড় শুরু হয়ে গেছে, নানান মহল থেকে কঠিন বার্তা আসছে। প্রথম হচ্ছে সাধারণ জনগণ, বাংলাদেশের সচেতন নাগরিক, যারা অ্যাক্টিভিস্ট, গবেষক, যারা লেখক, তারা অলরেডি এর বিরুদ্ধে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে যে না, কেউ বলছে এটা তো 5 স্টার হোটেলে মজা মাস্তির মতো, মানবতা বিরোধী অপরাধীরা এভাবে স্পেশাল সুযোগ সুবিধা থাকতে পারে না। আওয়ামী লীগের মন্ত্রীরা, তাদের চাইতে কি বড় কিছু হয়েছে? তারা তো কনভেনশনাল জেলে, তাহলে তারা কেন স্পেশাল সাবজেক্ট কিংবা 5 স্টার হোটেলে থাকবে? এটা অপরাধীদের জন্য কখনো ন্যায় বিচারের জন্য
কোনো দৃষ্টান্ত হতে পারে না, এবং এটা একটা বৈষম্য। এবং এই যে চেষ্টা বা এই যে সমঝোতা, এই সমঝোতার ফলে ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে, কারণ তারা ভিতরে বসে ষড়যন্ত্র করবে। এই প্রেক্ষিতে এই যে সেনা কর্মকর্তাদের, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মোটামুটি পাকড়াও করতে পেরেছেন, এর মূল ক্রেডিট যার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি কঠিন বার্তা দিয়েছেন। অতএব তাজুল ইসলামরা যেখানে হাত দেন সেটা সমাধান হয়। আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর এবং ইউনূসের সেই সমঝোতা, সেই কথিত 5 স্টার হোটেলে মজামাস্তি করার সুযোগ মানবতা বিরোধী অপরাধীদের, এটা হবে না, এটা বাতিল হতে বাধ্য। আমি মনে হয় সর্বপ্রথম ভয়েস রেজ করেছি, বাতিল হতে বাধ্য। চারদিকে আওয়াজ উঠেছে। তাজুল ইসলাম স্পষ্ট করে বলেছেন আসামিরা কোথায় থাকবেন ঠিক করবে ট্রাইব্যুনাল। অতএব ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আর্মিতে চাকরি করতেন। আর্মি প্রেম আমাদেরও, আর্মি প্রেম সবার থাকা উচিত, কারণ দেশ রক্ষা করবে তারা পেশাদার বাহিনী, সুশৃঙ্খল বাহিনী, তাদের অনেক কন্ট্রিবিউশন আছে। কিন্তু এর মানে এই নয় যে গুম খুনের লাইসেন্স আমরা দিব। আচ্ছা, ডিজিএফআই আকামের ড্রাইভার যদি আর্মি না হয়, যেটা বলার চেষ্টা করেছে, তাহলে তাদের ক্যান্টনমেন্টের ভিতরে তাদেরকে রাখবে কেন স্পেশাল সুযোগ সুবিধা দিয়ে? এছাড়া এই যে এর আগে সেই 7 খুনের, নারায়ণগঞ্জের 7 খুনের মামলা আসামি মোহাম্মদ হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, তার জামাই, তারা তো বড় বড় আর্মি অফিসার, তারা তো ঠিকই কনভেনশনাল জেলে। আর অনেক আর্মি অফিসার, র্যাবের অভিযুক্ত কর্মকর্তারা অনেকেই আর্মি অফিসারদের চাইতেও বড়, পুলিশের আইজিপি, তাদের চাইতে অনেক স্ট্যাটাসের দিক থেকে বড় লেভেলের অফিসার, পুলিশের সাবেক একাধিক আইজিপি কারাগারে। তাহলে তারা স্পেশাল সুবিধা পাবে কেন? এখন স্পেশাল সুবিধা পাবে কি পাবে না, এটা ঠিক করবে কে? এটা ইউনূস সরকার এভাবে প্রজ্ঞাপন জারি করে, অথবা সেনাপ্রেমিক কোন সাবেক সেনা উপদেষ্টা, মানে সাবেক সেনা কর্মকর্তা কাম স্বরাষ্ট্র উপদেষ্টা, তার ঠিক করার জুরিসডিকশন নাই। এটা তার বিষয় না, এটা কোর্ট ঠিক করবে। অর্থাৎ ন্যায় বিচারের জন্য, ইন্টারভেনশনের জন্য, কারণ তাদেরকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে, আবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে, এগুলোর জন্য কোর্ট যেটা ঠিক করে দিবে। আইসিটির উপরে বাংলাদেশের কোন সেনাবাহিনী, কোন কোর্ট, কোন সংবিধানের অধীনেই তো এটা গঠিত হয়েছে। কোন কোর্ট, আইসিটি হাইকোর্টের মতো একটা স্পেশাল কোর্ট, অতএব হাইকোর্টের উপরে তার সেনাবাহিনী না। অতএব আইসিটি যেটা ঠিক করে দিবে ওইটাই ফাইনাল। আইসিটি কোর্টের উপরে সেনাবাহিনী কোনো আলাদা জুরিসডিকশন নাই। এখানে তাজুল ইসলাম যেটা বলেছে ওইটাই ফাইনাল। আর তাজুল ইসলামের এই আত্মবিশ্বাসী বক্তব্য থেকে বোঝা যায় যে আসলে ওই যে সাব জেল টেল ওগুলো চলবে না, কনভেনশনাল জেলেই রাখতে হবে। অনেক মোড়ামুড়ি করেছিল ওয়াকার বাহিনী, নানান ভাবে এই অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পেরেছে? পারেনি। কেন পারেনি? জনতার চাপে। অতএব জনগণ কিন্তু আবারও জেগে উঠেছে। জনগণের চাপে ওই অভিযুক্ত 15 কর্মকর্তাকে কাশিমপুর কিংবা কেরানীগঞ্জের হাই সিকিউরিটি সেলে পাঠাতে বাধ্য হবে বলে আমরা মনে করি। এবং এরা এত বড় অপরাধী, তাদেরকে স্বাভাবিক অন্যান্য আসামিদের সাথে রাখাটাও ঝুঁকিপূর্ণ। ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে। দর্শক, খবর, আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে। তিনি আরো বলেন এরপর ট্রাইব্যুনাল ঠিক করবেন আসামিদের সাবজেল না অন্য কোনো কারাগারে পাঠাবেন। তাহলে এখানে একটা বিষয়, তো ঠিক আছে, যেটাকে সাবজেল ঘোষণা করা হয়েছে করে শান্তি পেলে পাক, কিন্তু তারা কোথায় থাকবে? ইটস আপ টু কোর্ট। আমরা বিশ্বাস করি তাদের অপরাধের যে ধরন, কাশিমপুর কিংবা কেরানীগঞ্জ যারা আছে তাদের চাইতে বড় অপরাধী, কারণ তারা আমার জানা মতে মানবতা বিরোধী অপরাধী সবাই না। হ্যাঁ, গণহত্যার আসামি কিংবা মানবতা বিরোধী অপরাধের আসামি কিছু কিছু আছে, আওয়ামী লীগের কিছু মন্ত্রী, সাবেক আইজিপি, তার মধ্যে একজন তো রাজসাক্ষী, এরকম কিছু কর্মকর্তা আছেন। তারা বাদে অধিকাংশ আসামিরা এরকম মানবতা বিরোধী অপরাধী না। আওয়ামী লীগ শাসনামলে গুম করে নির্যাতনের ঘটনায় অর্থাৎ আয়নাঘর কাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হওয়ার পর সেনাবাহিনী সূত্রে সেনা সদর দফতরে ডেকে সেনা কর্মকর্তারা স্পষ্টতই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে 25 জনের নামে মামলা হয়েছে তার মধ্যে 15 জন সেনা কর্মকর্তাকে তারা এরই মধ্যে হেফাজতে নিয়েছেন। সেনা কর্মকর্তাদের সূত্রে সেনা সদর দফতর থেকে সেখানে জানানো হয় যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে 16 জন ছিলেন যারা বর্তমানে কর্মরত কিংবা এলপিআর মানে অবসরকালীন ছুটি কাটাচ্ছিলেন। এদের মধ্যে একজন মাত্র মেজর জেনারেল কবির আহমেদ, তিনি পালিয়ে গেছেন, কাজেই তিনি অবৈধ ছুটিতে আছেন, এটা সেনাবাহিনী নথিবদ্ধ করেছে। এছাড়া 15 জনকে তারা সেনা হেফাজতে নিয়েছে সেনা কর্মকর্তারা, এমনকি অবসরপ্রাপ্তদের, মানে এই অবসরপ্রাপ্তদের মধ্যে অনেকেই কিন্তু আগস্টের পর 2024-এর 5ই আগস্টের পর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, আওয়ামী লীগ শাসনামলে নানা রকম গুম খুনের সঙ্গে বা সরকার টিকিয়ে রাখতে সহায়তা করেছেন। এসব অভিযোগে এদেরকে যে একরকম না একরকম বিচারের মুখোমুখি করতে হবে সেটা বুঝে সেনাবাহিনী এর আগেই এদেরকে বরখাস্ত কিংবা অবসরে পাঠিয়েছিল। কাজেই এই সব মিলে 25 জনের বিরুদ্ধে মামলা, 9 জন সেখানে জেনারেল পর্যায়ের ছিলেন সামরিক কর্মকর্তা। এই 9 জন সার্ভিং এবং অবসরপ্রাপ্তর মধ্যে একজন জেনারেল এখন সেনাবাহিনীর হেফাজতে আছেন, তার নাম মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন।
এখন সেনা সদর দপ্তরে যে সংবাদ সম্মেলনটা করে এটা জানান দেওয়া হলো শনিবার দিন, সেটা খুব তাৎপর্যপূর্ণ ছিল। কারণ দেখেন 8 তারিখে হঠাৎ করে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লো, মানে এই খবর বেরিয়ে এলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে 2টো মামলা হয়েছে এবং সেখানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক সেনা কর্মকর্তাকে অভিযুক্তের তালিকায় যুক্ত করা হয়েছে। 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করে 2টো মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 8 তারিখ বুধবার। 9 তারিখ বৃহস্পতিবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে জানানো হলো যে সব বাহিনীর কাছে এই গ্রেফতারি পরোয়ানা পৌঁছে গেছে এবং 22 তারিখের মধ্যে তাদের কাছে হস্তান্তর করতে হবে এই সকল অভিযুক্তকে। তার মানে সেনা কর্মকর্তারাও বেসামরিক আদালতে বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনীর জিম্মায়, মানে পুলিশের জিম্মায় চলে আসতে হবে 22 তারিখের মধ্যে। অথচ সেনা সদর দপ্তর থেকে যখন এই সংবাদ সম্মেলনটি করা হলো শনিবার দিন, তখন সেখানে মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি মূলত কথা বললেন এই সংবাদ সম্মেলনে, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান স্পষ্ট ভাষায় বললেন তাদের কাছে কোনো গ্রেফতারি পরোয়ানা পৌঁছায় নাই। তারা বললেন যে তারা বরং 8 তারিখে হঠাৎ যখন তারা খবর পেলেন যে চারদিকে খবর ছড়িয়ে পড়েছে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তখন তারা টেলিভিশনের স্ক্রল, পত্রিকার খবর, অনলাইন এসব দেখে সেনা কর্মকর্তাদের যাদের নাম এসেছে তাদেরকে বলেছিলেন যে তারা যেন এসে সেনাবাহিনীর কাছে রিপোর্ট করে, এবং তারই প্রেক্ষিতে তারা এই সেনা কর্মকর্তারা তাদের কাছে এসে রিপোর্ট করেন। একমাত্র মেজর জেনারেল কবির, তিনি 9 তারিখ সকালেই নাকি বাসা থেকে বেরিয়ে যান আইনজীবীর সঙ্গে দেখা করবেন বলে, এবং তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং সে কারণে তাকে এখন ইললিগালি অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করলো সামরিক বাহিনী। তো সেনা সদরে এই যে যোগাযোগ করতে বলল সেনাবাহিনী কর্তৃপক্ষ, সেটা কিন্তু সেনাবাহিনী কর্তৃপক্ষ বলছেন কোনো গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে নয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মানে সেনা সদর দপ্তরের সঙ্গে কোনো রকম যোগাযোগই করে নাই যে আপনাদের এতজনের একটা সুশৃঙ্খল বাহিনী যার একটা নিজস্ব বিচার ব্যবস্থাও আছে, সেই বাহিনীর সঙ্গে কোনো যোগাযোগই করে নাই যে আপনাদের জেনারেল পর্যায়ের 9 জন কর্মকর্তা সহ 25 জন সেনা কর্মকর্তার নামে অভিযুক্তের তালিকায় যুক্ত করে আমরা মামলা দায়ের শুধু করতে যাচ্ছি না, কালকে অভিযোগ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেলতে চাচ্ছি। তার মানে সেনা সদর দপ্তরের সাথে, সেনাবাহিনীর সাথে এই বিচার কার্যের কোনো রকম সংযোগ একেবারেই সম্পন্ন হচ্ছে না, এবং একেবারেই নাই, মানে কোনো রকম সংযোগ ঘটেই নাই। এবং সরকারের সঙ্গেও তার মানে এত স্পর্শকাতর একটা মামলা হয়েছে। মানে আমরা জানি যে আমরা খুব সেপারেশন অফ, মানে বিচার বিভাগের স্বাধীনতা, প্রত্যেকটি বিভাগ যাতে পৃথকভাবে কাজ করতে পারে, সেপারেশন অফ জুডিশিয়ারি নিয়ে অনেক কথা বলি বটে, কিন্তু সেপারেশন জুডিশিয়ারির তো এই অবস্থা যে শনিবার দিন আবার প্রেস সচিব শফিকুল আলম ঠিকই সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন যে এই যে সেনাবাহিনীর ভেতর বাইরে চারদিকে ছড়িয়ে পড়েছে যে আরো শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট আসতে যাচ্ছে, তারা জানেন ওরকম কোনো পরিকল্পনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বাংলাদেশের বিচার বিভাগের নাই। তো এই তো হলো সেপারেশন অফ জুডিশিয়ারির অবস্থা, যে প্রেস সচিব শফিক পর্যন্ত জানেন কার নামে চার্জশিট হবে, কার নামে চার্জশিট হবে না, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে সেনাবাহিনীর কোনো পক্ষ জানে না যে তাদের নামে, তাদের সার্ভিং অফিসারদের নামে, শীর্ষ কর্মকর্তাদের নামে এমন মামলা চলে আসার পুরো ব্যবস্থা করে অভিযোগ গঠন, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে 8 তারিখ। সেনা সদর দপ্তর শুধু যে এই বিষয়টি নিয়ে পরিষ্কার করে সেই সংবাদ সম্মেলনে কথা বলেছে তাই নয়, ওই কথা থেকে পরিষ্কার যে সেনা সদর দপ্তর এখনো ভাবছে যে তারা কি সত্যি পুলিশের হাতে তুলে দেবে। মানে আপনাদেরকে বারবার বলেছি যে জেনারেলদের মধ্যে এবং জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যেও সবচেয়ে বেশি আতঙ্ক, ভয়, হতাশা, ক্ষোভ এই বিষয়টা নিয়ে যে এতজন মানে শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাকে দল বেঁধে পুলিশ ভ্যানে উঠিয়ে আদালতে আনা নেওয়া করা হচ্ছে, এই দৃশ্যটা তারা দেখতে চান না। তারা চান আর্মির ভেতর মিলিটারি, মানে সামরিক আইনে বিচারের ব্যবস্থা করা হোক। তো এই চেষ্টা যে এখনো চলছে তার প্রমাণ হচ্ছে সংবাদ মাধ্যম যখন খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেছে যে আপনারা সেনা হেফাজতে নিয়েছেন, কিন্তু সেনা হেফাজতে নিয়ে এখন কি পুলিশের হাতে তুলে দেবেন, তখন দেখেন সেই প্রশ্নের উত্তরে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলছেন আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সেনা কর্মকর্তাদের হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। মানে তিনি বলছেন যে হেফাজতে রাখা হয়েছে, পরিবার থেকে এই অফিসাররা বিচ্ছিন্ন আছেন, কিন্তু তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে কিনা এই বিষয়ে সরাসরি কোনো উত্তর দিচ্ছেন না। কিন্তু সেনা কর্মকর্তা হাকিমুজ্জামান বরং বলছেন যে সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা তাদের হাতে পৌঁছায় নাই, আর গ্রেফতারি পরোয়ানাটা তিনি কৌতুকের স্বরে ওই তার বক্তৃতায় সরাসরি বলেছেন যে মানে গ্রেফতারি পরোয়ানা তো কোনো বিদ্যুতের বিল না যে যাকে বিল দিতে হবে তিনি খুঁজে খুঁজে বেড়াবেন। কাজে গ্রেফতারি পরোয়ানা পৌঁছে দেওয়ার তো একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে, আইনগত প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অনুযায়ী কোনো গ্রেফতারি পরোয়ানা বা কোনো যোগাযোগ যে
আপনার বাহিনীর এদেরকে অভিযুক্ত করা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, কোনো অভিযোগ বা কোনো আনুষ্ঠানিক যোগাযোগ এখন পর্যন্ত সেনা সদরের সাথে করা হয় নাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা সরকারের তরফ থেকে। এবং তিনি বলছেন যে পুলিশের পক্ষ থেকেও তাদের সাথে কোনো যোগাযোগ করা হয় নাই। তার মানে এই সেনা কর্মকর্তাদের কার হাতে তুলে দেবেন সেই প্রশ্নের পর্যায়ে নেই বলে কিন্তু সেনা সদর দপ্তর থেকে জানানো হচ্ছে। এবং সেনা সদর দপ্তর বলছে যে প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি এটাও উল্লেখ করছেন যে আইসিটির এই বিষয়টা যে যখন নির্বাচন আর কয়েকদিন পরে, তখন এই যে এতজন সার্ভিং কর্মকর্তা এবং সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দেওয়া হলো, এই বিষয়টা নিশ্চিতভাবে তাদের মোরালে এফেক্ট করবে, মানে তাদের মনোবল, তাদের নৈতিকতার উপর একটা আঘাত বলে, তাদের মানসিকতার উপর একটা আঘাত বলে মনে করছেন সেনা কর্মকর্তারা। অন্যদিকে দেখেন তাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, যিনি পুরো বিষয়টির দেখভাল করছেন, তিনি আবার রোববার এসে বলছেন যে সেনা হেফাজতে থাকাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় নাই। তিনি বলছেন যে গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি কোনো মতামত চাইলে দেওয়া হবে, তবে আইনের সাধারণ বিধান হচ্ছে আসামি গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয়, এরপর সিদ্ধান্ত নেবেন আদালত। দেখেন তাজুল ইসলাম এখানে এই সেনা কর্মকর্তাদেরকে সাধারণ আসামি হিসেবে দেখছেন, কিন্তু গ্রেফতারি পরোয়ানা না পৌঁছালে তো মানে কর্তৃপক্ষের পক্ষে জানাই সম্ভব না যে তারা আসামি। অন্যদিকে সাংবাদিকেরা যখন তাকে জিজ্ঞেস করেছিলেন এই সেনা কর্মকর্তাকে, যে হাকিমুজ্জামানকে, যে এদের তো চাকরি চলে যাওয়ার কথা, কারণ তাজুল ইসলাম আইনটাকে এমন ভাবে সাজিয়ে হঠাৎ করে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই চার্জশিট এনেছেন, যখন তিনি 6 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে একটা সংশোধন এনে আইনটা এমন করেছেন যে যেই মাত্র কারো বিরুদ্ধে অভিযোগ গৃহীত হবে, গ্রেফতারি পরোয়ানা জারি হবে, মানে চার্জশিট আর গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া মাত্র ওই ব্যক্তি প্রশাসনের, সরকারের আর কোনো চাকরিতে থাকতে পারবেন না। প্রদর্শক আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন। যদি এই বিষয়ে কোনো কথা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল লিখে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।